নমস্কার, আমি তরুণ ঘোষ। পাকিস্তানের ওপরে বড়সড় স্যাংশন চাপালো মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তান যে ব্যালিস্টিক মিসাইল প্রকল্প যেটা নিয়েছিল এবং তার সঙ্গে পরমাণু শক্তির যে প্রকল্পগুলো আরো উন্নততর করার যে চেষ্টা করছিল, তার উপরে একটা বড়সড় মার্কিন নিষেধাজ্ঞা যাওয়ার আগে বাইডেন জারি করে দিয়ে গেলেন। কারণ যেভাবে বাংলাদেশের দিকে পাকিস্তান এগিয়ে যাচ্ছে এবং যেভাবে কথাবার্তা উঠছে যে আস্তে আস্তে পরমাণু বোমা এবং ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল নাকি পাকিস্তান থেকে নাকি বাংলাদেশ নেবে, সেটা যদি হয় তাহলে ভারতের উপরে একটা বড় হুমকি। সেই হুমকির কথা বিবেচনা করে বাইডেন প্রশাসন হয়তো মোদির কাছ থেকে কোন রকম বার্তা পেয়ে একদম স্যাংশন চাপিয়ে দিয়েছে পাকিস্তানের উপরে। পাকিস্তান যদিও এটাকে দুর্ভাগ্যজনক বলেছে। কাল রাতে রয়টার্স খবরটা করেছে, ইউএস ইম্পোজেস মোর স্যাংশন ওভার পাকিস্তান মিসাইল প্রোগ্রাম। ডিসেম্বর 19 খবরটা করেছে। বাংলায় যেটা লেখা হয়েছে, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য আরো নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার বলেছে এটি পারমাণবিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানের দূরপাল্লা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা যা এই কর্মসূচি তত্ত্বাবধান করে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু বিলার এক বিবৃতিতে বলেছেন যে জাতীয় উন্নয়ন কমপ্লেক্স এবং 3টি সংস্থার উপরে এই পদক্ষেপগুলি একটি নির্বাহী আদেশের অধীনে আরোপ করা হয়েছিল, যা গণবিধ্বংসী অস্ত্র এবং তাদের সরকারের সরবরাহের উপায়গুলিকে লক্ষ্য করে। এই যে সরবরাহের উপায় যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান যে সমস্ত পরমাণু বোমা এবং মিসাইল যে নেওয়ার কথা যেটা উঠেছে, তারা বাংলাদেশ যে চেয়েছে ভারতের ওপরে ব্যবস্থা নেওয়ার জন্য, সেই খবর মার্কিন যুক্তরাষ্ট্রের কানে গিয়েছে এবং বাইডেন যাওয়ার আগে শেষ কাজটি করে দিয়ে গেলেন। যদি এটি না করতেন, যদি এটা ফলপ্রসূ হতো, যদি বাংলাদেশের হাতে কোন রকম মিসাইল এবং যদি কোন রকম আপনার ক্ষেপণাস্ত্র পড়তো, তাহলে কিন্তু একটা বিতর্কের মধ্যে পড়ে যেত বাইডেন প্রশাসন যে আপনারা এমন একটা কাজ করে গেলেন, যে কাজ কোনো নিষেধাজ্ঞা জারি করলেন না, তার ফলে একটা দেশ হুমকির মুখে পড়ে গেল। এই বিতর্ক এড়াতে বাইডেন যাওয়ার আগে একেবারে একটা বড়সড় একটা নিষেধাজ্ঞা একটা জারি করে গেল। এখন বাংলাদেশের অবস্থা কি হবে? বাংলাদেশ যে খুব নাচানাচি করছিল, আমরা পরমাণু বোমা নেব, আমরা মিসাইল নেব, আমরা ভারতকে দখল করব, একেবারে হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত সমস্ত দখল করে নেব, মানে ভারতবর্ষকে গিলে খাওয়ার একটা প্রচেষ্টা। মার্কিন এই পদক্ষেপকে পাকিস্তান বলেছে দুর্ভাগ্যজনক। এটা একচোখমি হয়েছে, কারণ ভারত এত ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল তৈরি করছে, হাজার হাজার কিলোমিটার দূরত্ব কভার করছে, যেগুলো টেস্টিং হচ্ছে, সেগুলো সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু চোখ বুজে পড়ে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের দিকে চেয়েও দেখে না। কিন্তু পাকিস্তান যদি কিছু করে, তাহলে পাকিস্তানের ওপরে একটা নিষেধাজ্ঞা কড়া করে চাপিয়ে দেয়, সেটা একেবারে অনুচিত হয়েছে, সমালোচনা করেছে। কিন্তু পাকিস্তানের এই সমালোচনা সারা বিশ্বে কেউ কান দেবে না, কারণ পাকিস্তানের আচরণ সমস্ত পৃথিবীর লোক জানে যে তারা সন্ত্রাসবাদী একটা দেশ এবং সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল হল গিয়ে পাকিস্তান। ফলে এখন বাংলাদেশের সঙ্গে যে নতুন সমীকরণটা একটা তৈরি হচ্ছে, সেই সমীকরণ যাতে আর কোন রকম অগ্রগতি না পেতে পারে, তার জন্যই একেবারে পাকিস্তানের ওপরে লম্বা স্যাংশনটা চাপিয়ে দেওয়া হলো এবং বাংলাদেশের সমস্ত আশায় জল ঢেলে দেওয়া হলো। এবং পাকিস্তানের সঙ্গে কিন্তু এখন খুব মাখো সম্পর্ক আমাদের
ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূস মিশর গিয়েছেন, সেখানে আমাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গিয়েছেন, সেখানে বৈঠক হচ্ছে এবং নানান রকম কিন্তু ওখানে সমস্ত আলোচনা চুক্তিভুক্তি হচ্ছে, বাক্সের যে বৈঠক হচ্ছে। তা সেই খবরটা বেরিয়েছে, আবার রয়টার্সই করেছে। পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক চাইছে ইউনূসের বাংলাদেশ, মেটাতে চায় ৭১-এর সমস্যা। ৭১-এর সমস্যা কি করে মিটবে ভাই? ৭১-এ যে ৩০ লক্ষ যে মানুষ যে মারা গেছিলেন, ১০ লক্ষ নারী যে অত্যাচারিত হয়েছিলেন, তার হিসেবটা সেই সমস্যা কি করে মিটবে? ডক্টর ইউনূস, আপনি তো ৭১-এর স্বাধীনতাকে তো আপনি মানেন না। তাহলে ৭১-এর স্বাধীনতাকে যদি না মানেন, তাহলে পরে এই দেশে বসে আপনি কি করছেন? কারণ আপনি তো স্বাধীন দেশটায় বসে তার সংবিধান অনুযায়ী সংবিধান মেনে আপনি শপথ নিয়েছেন, অথচ আপনি বলছেন আপনি ৭১-এর স্বাধীনতা মানেন না, আপনি ২৪-এর স্বাধীনতা আপনি মানেন। ২৪-এর স্বাধীনতার ফল তো সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। একেবারে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি কিছুই বাদ নেই। গণহারে মামলা, হিন্দুদের ওপরে নির্যাতন, তাদের খুন, তাদের বাড়ি লুটপাট, তাদের জমি জমা লুটপাট, তাদের উৎপীড়ন করে দেশ ছাড়া করার একটা পরিকল্পনা চলছে। এই তো আপনার দ্বিতীয় স্বাধীনতা। সেই স্বাধীনতা এখন দেশের মানুষ খুব উপভোগ করছে। এখন আপনার হাতে কতটা আছে আর আপনার হাতে কতটা নেই তা তো আমরা জানি না। তবে আপনি যে নিজে করছেন না এবং ৩-৪টি গ্রুপ এইটা দেশটাকে চালাচ্ছে একেবারে ১২টা বাজানোর জন্য, সেটা একদম সারা পৃথিবীর কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। এবং আপনার যে চরিত্র, যেটা আপনি যে সুনামটা আপনি অর্জন করেছিলেন, সেই সুনামটা কিন্তু আপনার একেবারে নষ্ট হয়ে গিয়েছে সারা পৃথিবীর কাছে। আপনি একজন স্বৈরাচারী এবং ক্ষমতালোভী এবং আপনার জঙ্গি একজন মতবাদের একজন মানুষ বলে বিবেচিত হচ্ছেন। তা যে সমস্ত আলোচনা হচ্ছে তারও একটা ছোট খবর বেরিয়েছে। এখানে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো মজবুত করার দিকে জোর দিচ্ছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। মিশরের রাজধানী কায়রোয় D8 শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন ইউনূস। বৈঠকে বাণিজ্য, তথ্য প্রযুক্তি ও বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে কথা হয়েছে শাহবাজ এবং ইউনূসের। বাংলাদেশের সরকারি সংস্থা বার্স জানিয়েছে, ১৯৭১ সালের অমীমাংসিত সমস্যাগুলি মেটানোর জন্য শাহবাজকে প্রস্তাব দিয়েছেন ইউনূস। এগুলি একটি স্থায়ী সমাধান চাইছেন তিনি। বার্স অনুসারে অমীমাংসিত সমস্যা মেটাতে আগ্রহী পাকিস্তানের প্রধানমন্ত্রীও ইউনূসকে তিনি জানিয়েছেন ১৯৭৪ সালের ত্রিপাক্ষিক চুক্তির ভারত, বাংলাদেশ, পাকিস্তান মাধ্যমে সমস্যাগুলির সমাধান করা হয়েছে। এরপরেও যদি কোনো কিছু অমীমাংসিত থেকে যায়, সেগুলি খতিয়ে দেখতে তিনি আগ্রহী। তার এখন পাকিস্তানের সঙ্গে একেবারে মধুর সম্পর্ক যাকে বলে। যত রকম সমস্যা ছিল পাকিস্তানের সঙ্গে, সেই সমস্যাগুলো মেটানোর জন্য উঠে পড়ে লেগেছে আমাদের ইউনূস সরকার। তার পাকিস্তান হচ্ছে বড় মিয়া আর তিনি হলেন গিয়ে ছোটে মিয়া। তাই এখন বিছড়ে হুয়ে ভাই মেলে মে মিছড়ে হুয়ে ভাই মিলে হ্যায়, এখন গলায় গলায় খুব বন্ধুত্ব হচ্ছে। এই যে বাংলা দখল করবে ২৪ ঘন্টা ৪ দিনের মধ্যে বাংলা দখল করে নেবে, অমুক করে নেবে, এতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু মহাক্ষিপ্ত। তিনি বিধানসভায় তিনি বলেছেন যে আমরা কি আঙুল চুষবো, তারপরে তিনি করেছেন কি আলু পেঁয়াজ সমস্ত রপ্তানি বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে দেওয়ার ফলেতে এইবারে কি হচ্ছে যে বাংলাদেশে তো আলু পাওয়া যাচ্ছে না, আলুর দর হু করে বাড়ছে, পেঁয়াজের দর হু করে বাড়ছে, কিন্তু এদিকে আমাদের এখানে হিমঘরের উঠোনে একেবারে আলু গড়াগড়ি খাচ্ছে এবং আলু পচে যাওয়ার জোগাড়, তাও মুখ্যমন্ত্রী বলছেন তাও আমি পাঠাবো না, দরকার হলে আলুর দাম পশ্চিমবঙ্গ সরকার দিয়ে দেবে, কিন্তু আলু যাবে না। খবর যেটা আনন্দবাজার বেরিয়েছে, আনন্দবাজারে
আলু বাইরে যেতে দেওয়া হোক, না হলে সব নষ্ট হবে। মুখ্যমন্ত্রী মমতার কাছে আর্জি ব্যবসায়ীদের, মানে না ওদেরকে না খাইয়ে রেখে আমাদের মুখ্যমন্ত্রী শিক্ষাটা দেবেন যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ সম্পর্কে ধারণাটা কিন্তু তোমাদের ভুল। যে ধারণা তোমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে করে রেখে দিয়েছো, সেই ধারণার থেকে বেরিয়ে এসো। একটা প্রচ্ছন্ন একটা মানে বার্তা দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। হিমঘরে এখনো প্রচুর আলু মজুদ রয়েছে। ডিসেম্বরের মধ্যে সেই আলু বাইরে বার করার না হলে তা নষ্ট হয়ে যাবে। সেই কারণে অবিলম্বে বাইরের রাজ্যে আলু রপ্তানিকে কড়াকড়ি তুলে নেওয়ার হোক, এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানালেন আলু ব্যবসায়ীদের একাংশ। পশ্চিম মেদিনীপুরের আলু মূলত ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে যায়, কিন্তু এবছর বাজার দর বেশি থাকায় আলু বাইরের রাজ্যে পাঠানো রাজ্য সরকার কড়াকড়ি শুরু করেছে বলে দীর্ঘদিনের অভিযোগ ব্যবসায়ীদের। অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতাই একবার আলু রপ্তানি বন্ধ করার কথা বলেছিলেন বাজারে আলুর দাম নিয়ন্ত্রণের উপায় হিসেবে। তারপর থেকেই রাজ্যের সীমানার আলুর গাড়ি আটকানো শুরু হয়। এই নিয়ে আলু ব্যবসায়ীরা রাজ্য সরকারের সঙ্গে বৈঠকও করেছিলেন, কিন্তু কোনো সুরাহা হয়নি বলেই দাবি। সেই কারণে এবার বাধ্য হয়ে পশ্চিম মেদিনীপুরের ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন। তারা জেলা শাসক ও পুলিশ সুপারের কাছেও সেই বার্তা পৌঁছে দিয়েছেন ওই ব্যবসায়ীদের সংগঠন। ওই ব্যবসায়ীদের বক্তব্য, পশ্চিম মেদিনীপুরের হিমঘরে এখনো পর্যন্ত 1,65,000 মেট্রিক টন আলু মজুদ রয়েছে। 31শে ডিসেম্বর হিমঘর বন্ধ হয়ে যাবে, ফলে ওই মজুদ আলু অবিলম্বে বার করতে হবে। অন্যদিকে ওই আলু রাজ্যের চাহিদার তুলনায় অনেক বেশি রয়েছে, তাই রপ্তানিতে বাধা থাকার কথা নয়। তা সত্ত্বেও রাজ্যের সীমানার বাইরে গাড়ি আটকে রাখা হচ্ছে। এদিকে আলু বেরিয়েছে, আলু একেবারে হিমঘরের মানে উঠোনে একেবারে গড়াগড়ি খাচ্ছে, পোকায় খেয়ে নিয়েছে, অর্ধেক পচে গিয়েছে। তাও আলু অন্য রাজ্যে তো মানে দেওয়া হয়েছে তো সবার ক্ষেত্রেই, আসলে যাই হচ্ছে বাংলাদেশে আলুগুলো রপ্তানি হয়। বাংলাদেশে আলু রপ্তানি মুখ্যমন্ত্রী করবেন না। যদিও ছাড়েন তাহলে বলবেন যে ঝাড়খণ্ড আর বিহারে দাও, কিন্তু বাংলাদেশের ওপারে আলু যাবে না। মানে মুখ্যমন্ত্রী এবার বুঝে গেছেন যে এদেরকে করে কোনো লাভ নেই। এরা হচ্ছে সেই কুত্তার সেই বাঁকা লেজ। ও যতই আপনি পাইপে পুরো 100 বছর মাটির নিচে রেখে দিন, বার করবেন দেখবেন সে বেঁকে আছে। এরা হচ্ছে বাংলাদেশের মানুষ, হচ্ছে সেই রকম। বাংলাদেশের সব মানুষ নয়, কতিপয় মানুষ, এই যেগুলো যে সমস্ত লোক যারা করছে এই গন্ডগোলটা, তাদের সম্পর্কে মুখ্যমন্ত্রীর মতামতটা এইটা। তাহলে এখন বাংলাদেশ সমস্ত স্বপ্নে একেবারে জল ঢেলে দিল। এক হচ্ছে আমেরিকা, দুই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোদের বাজার দর কি হোক না হোক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে বিষয়ে কোনো রকম আগ্রহ নেই বলে উনি জানিয়ে দিয়েছেন। একদম পরিষ্কার উনি জানিয়ে দিয়েছেন, দরকার হলে আলুর দাম পশ্চিমবঙ্গ সরকার দিয়ে দেবে, কিন্তু আলু কোথাও যাবে না। এখনো মধ্যে এই পর্যন্তই খবরটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।